সব মিশনের একটি শেষ আছে, আর এইবার শেষটা হতে যাচ্ছে সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে ব্যক্তিগত। ইথান হান্ট আর IMF টিমের জন্য এটাই চূড়ান্ত লড়াই, যেখানে দানটা শুধু একটা মিশন নয়, পুরো মানবজাতির ভবিষ্যৎ। শত্রু এবার শুধু প্রযুক্তি না দেখা এক ছায়া, অতীতের ভুল, হারানো সম্পর্ক আর বিশ্বাসঘাতকতার বেদনা, সব মিলিয়ে শুরু হলো মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকনিং। এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করব 2025 সালের ব্লকবাস্টার মুভিটির প্রতিটি মোড়, গোপন ষড়যন্ত্র আর সেই আবেগঘন ক্লাইম্যাক্স যা শেষ করে দিতে পারে ইথান হান্টের অধ্যায় চিরতরের জন্য। তাই চোখ রাখুন স্ক্রিনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এইবারের মিশন সত্যি শেষবারের মতো অসম্ভব। মুভি শুরু হয় মিশন ইম্পসিবলের আগের ঘটনার যোগসূত্র থেকে। ইথান গ্যাব্রিয়েলের কাছ থেকে চাবি চুরি করে পালিয়েছিল, সাথে ছিল বেনজিন। এই চাবি দিয়ে খোলা যাবে বক্স যেখানে রাখা আছে সোর্স কোড। এই সোর্স কোডের মাধ্যমে এন্টিটি যদি সবকিছুর নিয়ন্ত্রণ নিয়ে ফেলে তবে তাকে কেউ থামাতে পারবে না। তাই চাবিটি ইথান লুকিয়ে রেখেছে। বেশ কিছুদিন পর মার্কিন প্রেসিডেন্ট ম্যাডাম এরিকা ইথানকে খুঁজে বের করে এবং একটি গোপন বার্তা পাঠায়। সেখানে বলা হয় এন্টিটি এখন সারা পৃথিবীতে রিউমার ছড়িয়ে দিচ্ছে, যার ফলে সাইবার ওয়ার্ল্ডে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি দেশ পৌঁছে গেছে পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে। আরো ভয়াবহ তথ্য হলো সত্য মিথ্যার মিশ্রণ ঘটিয়ে এন্টিটি মানুষের সামনে উপস্থাপন করছে। কিছু মানুষ বিশ্বাস করছে, কিছু মানুষ করছে না। যারা বিশ্বাস করছে তারা এই পৃথিবীর ধ্বংস দেখতে চায়। প্রেসিডেন্ট এরিকা জানায় এন্টিটিকে থামাতে হলে আমাদেরকে অবশ্যই সোর্স কোড পর্যন্ত পৌঁছতে হবে, আর এই সোর্স কোড কোথায় আছে সেটা শুধুমাত্র গ্যাব্রিয়েল জানে। কিন্তু এর আগেই এন্টিটি সবকিছু নষ্ট করে দিয়েছে যাতে গ্যাব্রিয়েলের কাছে কেউ পৌঁছতে না পারে। অস্ট্রেলিয়ার ইন্টেলিজেন্স অথরিটি গ্যাব্রিয়েলের অ্যাসিস্ট্যান্টকে গ্রেপ্তার করেছে, কিন্তু গ্যাব্রিয়েলের অ্যাসিস্ট্যান্ট, যার নাম প্যারিস, তার কাছ থেকে কোনো তথ্যই বের করা যাচ্ছে না। এই অবস্থায় প্রেসিডেন্ট এরিকা ইথানকে অনুরোধ করছেন, তোমাকে এবার ফিরতেই হবে, প্লিজ তুমি ফিরে এসো। আর ঠিক তখনই ম্যাডামের ভিডিওটি 5 সেকেন্ডের মধ্যে ডিলিট হয়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইথানও কাজে নেমে পড়ে। তার পুরনো বন্ধু বেনজি এবং লুথারকে খুঁজে বের করে সে, আর তারা ছদ্মবেশে অস্ট্রেলিয়ার জেলে ঢুকে পড়ে প্যারিসকে মুক্ত করার মিশনে। সেখানে তারা এজেন্ট জ্যাসপারকে বোকা বানিয়ে আর ডিগাস নামের আরেকজন এজেন্টকে মামু বানিয়ে প্যারিসকে উদ্ধার করে। ডিগাস বিষয়ের গুরুত্বটি বুঝতে পারে এবং ইথানের টিমে যোগ দেয়। এই প্যারিসের জীবন একসময় ইথানই বাঁচিয়েছিল, তো কৃতজ্ঞতা স্বরূপ সে গ্যাব্রিয়েল এখন কোথায় আছে সেটা জানিয়ে দেয় ইথানকে। এবার ইথান আর তার টিম ইংল্যান্ডের মার্কিন দূতাবাসে যায় গ্যাব্রিয়েলকে ধরতে, কিন্তু খুবই আনফরচুনেটলি 2 IMF এজেন্ট ইথানকে চিনে ফেলে। আর তারা যাতে অন্যদের খবর দিতে না পারে তার আগেই গ্রেস তাদের ওয়াকি টকি এবং রিভলভার কৌশলে কেড়ে নেয়। ইথান তাদেরকে সেন্সলেস করে দেয়। এরপর গ্রেস ইথানকে জিজ্ঞেস করে, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আর ঠিক সেই মুহূর্তেই গ্যাব্রিয়েলের দুজন সাথী চলে আসে সেখানে। ইথান এবং গ্রেস কিছু বুঝেটার আগেই তারা ওদের দুজনকে অজ্ঞান করে ধরে নিয়ে যায়। ইথান জ্ঞান ফিরে সামনে গ্যাব্রিয়েলকে দেখতে পায়। গ্যাব্রিয়েল বলতে শুরু করে, অনেক আগের কথা, তোমার স্ত্রী জুলিয়াকে অপহরণ করা হয়েছিল। তখন তুমি তোমার স্ত্রীকে বাঁচানোর জন্য সাংহাইয়ের একটি ল্যাব থেকে এক ভয়ঙ্কর প্রোটোটাইপ অস্ত্র চুরি করেছিলে, যেটার নাম ছিল র্যাবিট ফুট। এই র্যাবিট ফুটকে ডাকা হতো অন্য একটি নামে, সেই নামটি হচ্ছে অ্যান্টিগড। আর এই ভয়ঙ্কর এন্টিটি আসলে সেই অ্যান্টিগড, যা অনেক আগেই ইথানের হাতেই তৈরি হয়েছিল। র্যাবিট ফুট থেকে সেটা যে এত বড় একটা বিপজ্জনক প্রযুক্তি হয়ে দাঁড়াবে সেটা ইথান কল্পনাও করতে পারেনি। ইথান একজনের জীবন বাঁচাতে গিয়ে মিলিয়ন মিলিয়ন লোকের জীবন হুমকির মধ্যে ফেলে দিয়েছে। আর এই অবস্থায় ইথানের সামনে গ্যাব্রিয়েল একটি শর্ত রাখে। সে বলে, আমি গ্রেসকে বাঁচিয়ে রাখবো যদি তুমি সাবমেরিনে গিয়ে বক্সের সোর্স কোড আমার হাতে তুলে দাও। গ্যাব্রিয়েলের এই কথা শুনে গ্রেস এবং ইথান বুঝে ফেলে যে এন্টিটি আসলে গ্যাব্রিয়েলকে ছেড়ে দিয়েছে, কারণ গ্যাব্রিয়েল নিজেই তার চাবির খোঁজ পাচ্ছে না। এখন গ্যাব্রিয়েল সেই সোর্স কোডটি চায় যাতে করে সেই এন্টিটিকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক তখনই ইথান তার নিজের দাঁতের ভিতর লুকানো সাইনিয়ারটি ভেঙে ফেলার ভয় দেখায় আর বলে, তুমি যদি গ্রেসকে ছেড়ে না দাও তাহলে আমি এক্ষুনি আত্মহত্যা করব। গ্যাব্রিয়েল কিছু বুঝে ওঠার আগেই ইথান সাইনাইডটি খেয়ে ফেলে। আসলে সেটা কোনো সাইনাইড ছিল না, সেটা ছিল ফেনা তৈরি করার ক্যাপসুল। ইথান আত্মহত্যার অভিনয় করছিল, তো একটু সুযোগ পেয়ে ইথান গ্যাব্রিয়েলের দলকে আক্রমণ করে গ্রেসকে মুক্ত করে। এই অবস্থায় গ্যাব্রিয়েল ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় গ্যাব্রিয়েল লকার থেকে একটি বক্স নিয়ে যেতে চায়, কিন্তু লকার স্পর্শ করার সাথে সাথে লকারটি অটোমেটিক্যালি লক হয়ে যায়। আসলে এনটিটি গ্যাব্রিয়েলকে বক্সটা দিতে চাচ্ছিল না,
না, কিন্তু ইথান লকারে হাত দিতে গেলে হঠাৎ করে সেটি নিজ থেকেই খুলে যায়। লকারের ভিতর ঢুকে ইথান সেখানে একটি বক্স দেখতে পায়। প্যারিস বলে গ্যাব্রিয়েল এই বক্সের মধ্যে এন্টিটির সাথে যোগাযোগ করত। প্যারিস বলে গ্যাব্রিয়েল এই বক্সের মাধ্যমে এন্টিটির সাথে যোগাযোগ করত। তো এখানে দেখা যাচ্ছে এন্টিটি নিজেই ইথানের সাথে যোগাযোগ করতে চাচ্ছে। এন্টিটি আসলে ইথানকে কি জানাতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে সেটা জানার জন্য ইথান বক্সের ভিতরে ঢুকে পড়ে। বক্সের ভিতর থাকা অবস্থায় এন্টিটি নিজেকে ইথানের সঙ্গে যুক্ত করে এবং তার সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে থাকে। ইথান বুঝতে পারে লুথার এমন একটি প্রোগ্রাম তৈরি করেছে যেটি সোর্স কোডের মধ্যে প্রবেশ করালে এন্টিটিকে ধ্বংস করে দিতে পারবে। এই প্রোগ্রামের নাম রাখা হয়েছে পয়জন পিল। ঠিক সেই সময়ে ইথানকে এন্টিটি এক ভয়ঙ্কর বিষয় দেখায়। গ্যাব্রিয়েল সমস্ত কিছু ধ্বংস করছে। এরপর এন্টিটি ইথানকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ একটি জায়গা দেখায়, আফ্রিকার একটি গোপন বাংকার, যেটাকে বাংকার নামেই ডাকা হয়ে থাকে। এন্টিটি সেখানে নিজে যেতে পারে না, কারণ চারপাশে ছিল শক্তিশালী ইলেকট্রনিক ঢাল, যেটা এন্টিটিকে প্রবেশ করতে বাধা দিচ্ছিল। এই বাংকারে ছিল মানবজাতির ইতিহাসের সমস্ত জ্ঞান, আর সেগুলোর সাহায্যে এন্টিটি হাজার হাজার বছর ধরে বেঁচে থাকতে পারবে। এরপর এন্টিটি ইথানকে একটি ভয়ঙ্কর বার্তা দেয়, বলে তুমি সোর্স কোড পাবে ঠিকই, কিন্তু তোমার পুরো দল বরফের নিচে চাপা পড়ে শেষ হয়ে যাবে। আর মাত্র 3 দিন পরেই পৃথিবী এক ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আর সেই আগুনের মধ্যেই গ্যাব্রিয়েলের হাতে লুথারের মৃত্যু হবে। এরকম ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখে ইথান বক্সের মধ্যে থেকে বের হয়ে যায়। ইথান দেরি করে না, সে দ্রুত তার টিমকে জানায় আমাদের এখনই উত্তর মেরুর দিকে যেতে হবে, কারণ সেখানেই আছে সেভাস্ট। ইথান বলে আমাকে অ্যারেস্ট হতেই হবে, এটাই আমার একমাত্র উপায় ওখানে পৌঁছানোর জন্য। আর বেনজিকে বলে তুমি সাথে নিবে VHF রিসিভার, ডিকম্প্রেশন চেম্বার, একটা পুরনো প্লেনে করে এগুলো নিবে, যে প্লেনে কোনো GPS থাকবে না, সবকিছুই অ্যানালগ থাকবে, যাতে এন্টিটি তোমাদেরকে ট্র্যাক করতে না পারে। বেনজি, তোমাকে যে ডায়েরিটা দিলাম এই ডায়েরিতে সবকিছু লেখা আছে, এগুলো ফলো করবে। বেনজি, তুমি এখন থেকে এই পুরো টিমের লিডার, টিমের টেক কেয়ার করবে। এরপর ইথান চাবিটা নিয়ে লুথারকে বাঁচাতে ছুটে চলে যায়, কিন্তু ইথানের পৌঁছানোর আগেই গ্যাব্রিয়েল লুথারের কাছ থেকে পয়জন পিল নিয়ে নেয় এবং একটি চেইন রিয়াকশন বোমা রেখে পালিয়ে যায়। ঠিক তখনই ইথান সেখানে উপস্থিত হয়। ইথান দেখে লুথারের রুমে একটি বোমা লাগিয়ে রেখেছে গ্যাব্রিয়েল। লুথার তাকে বলে এই বোমাটা এতটাই শক্তিশালী যে পুরো একটি শহরকে ধ্বংস করে ফেলতে পারবে। ইথান তখন কিছু একটা চেষ্টা করতে চায়, বাট লুথার তাকে বাধা দেয়, কারণ যদিও সে ডাটা নেটে ডিসকানেক্ট করে চেইন রিয়াকশন বন্ধ করতে পারবে, কিন্তু বিস্ফোরণকে সম্পূর্ণভাবে থামাতে পারবে না। তাই লুথার ইথানকে সুড়ঙ্গ থেকে বের হয়ে ইথান সরাসরি এজেন্ট জেসপারের কাছে চাবি দিয়ে প্লেনে সুড়ঙ্গ থেকে বের হয়ে ইথান এজেন্ট জেসপারের কাছে চাবি দিয়ে দেয়। প্লেনে ইথানকে আমেরিকায় নিয়ে যাওয়ার সময় ইথান জেসপারের সাথে হাত মেলাতে চায়, কিন্তু এন্টিটি এটা চায় না। জেসপার ইথানের অফারটি প্রত্যাখ্যান করে, সে ইথানের সাথে হাত মেলায় না। জেসপার ইথানকে মার্কিন জরুরি কমান্ড সেন্টারে নিয়ে যায়, সেখানে তার দেখা হয় সিআই পরিচালক ইউজিনের সাথে। সে ইথানকে বলে এন্টিটি এখন পর্যন্ত সব দেশের পারমাণবিক অস্ত্র দখল করে নিয়েছে, শুধুমাত্র 4টি দেশ বাদ আছে। ইথানের মার্শাল কোড করার জন্য যুক্তরাষ্ট্রের সকল বাহিনীর প্রধানের সামনে আনা হয়। এ পর্যন্ত ইথান বিভিন্ন মিশন কমপ্লিট করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে যে অপরাধগুলো করেছে সেগুলো একে একে সামনে আনা হয়। নিজেদের ব্ল্যাক ভোল্টে ঢুকে নিজেদের সকল স্পাইয়ের তথ্য চুরি করেছিল ইথান, ক্রেমলিন বমিং ঘটিয়েছিল, যার কারণে পুরো একটা স্থাপনা ধ্বংস হয়ে যায়। এছাড়া ইথান ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টরিতে ইম্পর্টেন্ট মিটিং এর সময় বোমা মেরেছিল, যার কারণে সকল কর্মকর্তা কর্মচারীগণ অজ্ঞান হয়ে পড়েছিল। এ সমস্ত কথার মাঝখানেই সেখানে আমেরিকার প্রেসিডেন্ট এরিকা চলে আসেন। প্রেসিডেন্ট এরিকা সরাসরি ইথান হান্টের কাছে গিয়ে বলেন তোমার বন্ধুর মৃত্যুতে আমি দুঃখিত। এ কথা বলে সেখানেই দাঁড়িয়ে পড়ে এবং ইথানকে প্রশ্ন করে তুমি কি চাও। ইথান বলে আমাকে এয়ার ক্যারিয়ার দিতে হবে যেখানে কোনো GPS ট্র্যাকার থাকবে না, এবং ওই বিমানের পাইলট যেন আমার সব কথা শোনে। কিন্তু এসব বিষয়গুলোতে ইথানকে কেউ সাহায্য করতে চায় না, সবাই ইথানের বিরুদ্ধে চলে যায়। ইথান তখন বলে 3 দিন পরে এন্টিটি পুরো বিশ্বের নিউক্লিয়ার কন্ট্রোল নিয়ে নিবে, কোনো দেশ আর বাদ থাকবে না। 3 দিনের মধ্যে যদি আমি এন্টিটিকে শেষ করতে না পারি তাহলে এন্টিটি এক দেশ থেকে অন্য দেশে নিউক্লিয়ার অ্যাটাক করবে, যার ফলে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে। ইথান বলে এন্টিটিও চায় না যে আপনারা আমার কথা শোনেন, কারণ আমার কথা শোনা মানে বোকামি করা। কিন্তু আমার মনে হয় পুরো বিশ্বকে বাঁচানোর জন্য এবং নিউক্লিয়ার অ্যাটাক থেকে রক্ষা করার জন্য
আপনাদের এই বোকামিটাই করা উচিত। ইথান শেষবারের মতো প্রেসিডেন্টের কাছে রিকোয়েস্ট করে, আমাকে প্লিজ 3 দিনের সময় দিন। আমি কি কখনো আগে আপনাকে হতাশ করেছি? ঠিক তখনই সাইরেন বেজে ওঠে এবং জানা যায় যুক্তরাজ্য তাদের নিউক্লিয়ার অস্ত্রের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তখন হতাশ হয়ে প্রেসিডেন্ট এরিকা ইথানকে বলে, 72 ঘন্টা কেটে যাওয়ার পর আমি 1 সেকেন্ডও নষ্ট করব না, ওই নিউক্লিয়ার অস্ত্রের বোতামটি টিপে দেব এবং এর জন্য কেবল তুমি দায়ী থাকবে। প্রেসিডেন্ট সার্জেন্টদেরকে ইথানকে গ্রেপ্তারের নির্দেশ দেন আর তাদেরকে একটি গোপন চিঠি দেন, যেটা আমরা পরে জানতে পারবো। আসলে প্রেসিডেন্ট এরিকা ইথানকে গ্রেপ্তার করেননি, বরং তিনি চুপি চুপি চাবিটা সার্জেন্টদের হাতে তুলে দেন আর বলেন যে তোমার হাতে ঠিক 3 দিন সময়, কারণ তিনি সেনা প্রধানের সঙ্গে সরাসরি বিরোধে জড়াতে চাননি, তাই গোপনে এই সিদ্ধান্ত নেন। সেন্টার থেকে বের হয়ে তারা ইথানের হাতের লকআপ খুলে দেয়। আরেকজন সেনা অফিসার ইথানকে চাবি দেয় আর বলে, প্রেসিডেন্ট কি বলেছে আপনি শুনেছেন? আপনার হাতে 72 ঘন্টা সময় আছে। সে আরো বলে চিঠিটা অ্যাডমিরাল নীলিকে পৌঁছে দিতে হবে। এরপর একটি হেলিকপ্টারে চড়ে ইথান উড়াল দেয় উত্তর মেরুর দিকে, ক্যারিয়ার স্ট্রাইক রূপে, যা ছিল উত্তর প্রশান্ত মহাসাগরের মাঝখানে এক বিশাল যুদ্ধ জাহাজ। সেখানে পৌঁছেই চিঠিটা অ্যাডমিরাল নীলির হাতে তুলে দেয়। নীলি চিঠিটি খুলে দেখে ভিতরে লেখা মাত্র একটা তারিখ, 22 মে 1996। এই তারিখ দেখেই নীলির চোখের জল চলে আসে। সে বলে, এই দিনে আমি আর এরিকা যদি একটু সাহস করতাম তাহলে আজ অনেক মানুষ প্রাণে বেঁচে যেত। এই চিঠিটি ছিল আসলে একটি গোপন সংকেত, যার মানে একটাই, নীলি ইথানের কথা মতোই চলবে। অন্যদিকে বেঞ্জি সবাইকে ব্যাখ্যা করে সাউন্ড সার্ভিলেন্সের সিস্টেম, সংক্ষেপে সোসুস মানে শব্দের নজরদারি ব্যবস্থা। এটি আসলে একটি বিশাল গ্লোবাল নজরদারি ব্যবস্থা যা পানির নিচে ঘুরে যাওয়া সব বড় বড় ঘটনাকে রেকর্ড করে। আর এই স্টেশনগুলো ছড়িয়ে আছে সারা বিশ্বে। এর মাধ্যমে তারা ডুবন্ত জাহাজ বা মৃতদেহগুলোকে খুঁজে পায়। এই নজরদারি স্টেশনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আটলান্টিক সাগরের সেন্ট ম্যাথিউস দ্বীপের নিচে থাকা স্টেশনটি। এই স্টেশনটি সেভাস সাবমেরিনসের কোডের হামলা রেকর্ড করেছিল এবং সেই হামলার নির্দিষ্ট স্থানাঙ্ক ধরে রেখেছে। ইথান এই তথ্য নীলিকেও ব্যাখ্যা করে, কিন্তু নীলি সতর্ক করে এই পুরো এলাকা এখন রাশিয়ান সেনাদের নজরদারিতে। তুমি ওখানে ঢুকলেই তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বলে উঠবে। আর শুধু ঠিকানাই যথেষ্ট না, আর তোমার এমন একটি সাবমেরিনও লাগবে যেটা রাশিয়ানদের চোখ ফাঁকি দিতে পারে। নীলি তখন ইথানকে প্রশ্ন করে, তুমি কিভাবে বরফের থেকে বেঁচে থাকবে? ইথান বলে, আমার কাছে একটি ট্রান্সমিটার আছে, আমার টিম সেটা ধরে আমাকে ট্র্যাক করবে আর বরফ কেটে টেনে তুলবে। কিন্তু কেউ এই প্ল্যানে আত্মবিশ্বাসী ছিল না, কারণ সেই বরফের ঠান্ডা পানিতে হাইপোথার্মিয়ার ইথেন মারা যেতে পারে। নীলি বলে, এই রেঞ্জের মধ্যে আমাদের হাতে আছে একটি মাত্র সাবমেরিন, আমি ওখানে বার্তা পাঠাবো, কিন্তু তারা সেটা পাবে কিনা আমি জানি না, আর পেলেও তোমাকে সাহায্য করবে কিনা সেটাও আমি জানি না। তোমার কাছে মাত্র 30 সেকেন্ড থাকবে, সাবমেরিনের অপেক্ষা করার মতো পর্যাপ্ত জ্বালানি থাকবে না, এর বাইরে কিছু হলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই কথার পর ইথান পিছপা হয় না, সে বলে আমি যাব। নীলি শেষ পর্যন্ত রাজি হয় এবং তার গলার লকেটটি খুলে ইথানের হাতে দেয়। অন্যদিকে বেনজি এবং বাকিরা পৌঁছে গেছে সেন্ট ম্যাথিউস দ্বীপে। দ্বীপে পৌঁছে বেনজি দেখে রীতিমতো হতবাক হয়ে যায়। স্টেশনের নিয়ন্ত্রণে রয়েছে ডোনালো আর তার স্ত্রী, হ্যাঁ সেই ডোনালো যে ছিল কোরিং লিজেন্ড, একসময় তৈরি করেছিল বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্ল্যাক ভল্ট। কিন্তু ডোনালো জানতো না তার নিজেরই সঙ্গী সেই ভল্টে ঢুকে সমস্ত ডাটা চুরি করে ফেলেছিল এবং সেই ঘটনার পর গত 30 বছর ধরে ডোনালো এই গোপন স্টেশনে কাজ করতে বাধ্য হচ্ছে। গ্রেস তখন ডোনালোকে বলে, আমরা আপনার স্টেশনে 2012 সালের শীতের শেষের দিকের পর থেকে এখন পর্যন্ত স্কুল ডাটা চেক করতে চাই, যদি না করতে পারি তবে এই পৃথিবী কিছুদিনের ভিতরে ধ্বংস হয়ে যাবে। ডোনালো বলে, তাহলে সত্যি এই ঘটনা ঘটতে চলেছে? আমি অনেক আগেই সবাইকে সতর্ক করে এসেছি এনটিটি এরকম ঘটাবে। তখন কেউ আমার কথা বিশ্বাস করেন। ঠিক তখনই চারপাশ ঘিরে ফেলে রাশিয়ান সৈন্যরা, তাদেরকে বন্দি করে ফেলে। অন্যদিকে এক হেলিকপ্টারের সাহায্যে ইথানকে পাঠিয়ে দেওয়া হয় সেই নির্দিষ্ট স্থানে, কিন্তু পৌঁছানোর সাথে রাশিয়ান যুদ্ধ বিমানে সে সতর্ক করে, এখনই এলাকা ছাড়ো। এই অবস্থায় ইথানের সামনে আর কোনো রাস্তা খোলা ছিল না পাইলটদের বাঁচাতে। সে ঠান্ডা বরফে ঢাকা সমুদ্রে ঝাঁপ দেয় আর পাইলটরা দ্রুত এলাকা ত্যাগ করে। বরফ ঠেলে এগিয়ে যাওয়া ইথানের শরীরে ঠান্ডা জল হাইপোথার্মিয়ার থাবা বসায়, তার দেহ অবশ হতে থাকে। ঠিক সেই মুহূর্তে দুজন ডুবুরি ইথানকে উদ্ধার করে। ইথানকে অজ্ঞান অবস্থায় সাবমেরিনে তোলা হয়। তারা ছিল নীলির পাঠানো সাবমেরিনের লোক। ক্যাপ্টেন সন্দেহের চোখে ইথানের দিকে তাকায়, তুমি তাহলে সেই পাগল যাকে আমরা ডুবুরি দল গভীর সমুদ্র থেকে টেনে তুলেছি? যদি ডুবুরিরা সময় মতো না পৌঁছাতো তাহলে তুমি কি করতে? ইথান শান্তভাবে উত্তর দেয়, সত্যি বলতে সেটা নিয়ে আমি ভাবিনি। ক্যাপ্টেনকে ইথান নীলির লকেটটা দেয়। ক্যাপ্টেন এবার একটু কড়া করে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করতে এসেছো? তুমি জানো আমার এই মিশন টপ সিক্রেট? ইথানও আত্মবিশ্বাসের সাথে বলে, আমার মিশনও টপ সিক্রেট ক্যাপ্টেন, আমি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে চাই আর তার জন্য দরকার ট্রান্সমিশন। এরপর সে ব্যাখ্যা করে, আপনার সাবমেরিনকে পেরিস্কোপের গভীরতায় আসতে হবে,
এন্টিনা খুলতে হবে এবং ভিএইসএফ ব্যান্ডে নো সিগন্যাল স্ক্যান চালাতে হবে। আজ দুপুর থেকে শুরু করে প্রতি 2 ঘন্টা পর পর অন্তত 15 মিনিট করে এই সিগন্যাল ধরার চেষ্টা চালাতে হবে, যতক্ষণ না আমার টিম সাবমেরিনের অবস্থান নিশ্চিত করে। একটা কোঅর্ডিনেট পাঠায় ক্যাপ্টেন। সে চিন্তিত হয়ে যায়। 15 মিনিটের জন্য আমরা ওপেন থাকলে রাশিয়ানরা সহজেই জেনে যাবে আমরা কোথায় আছি। ইথান বলে, আমি জানি এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু এই ঝুঁকি নেওয়া ছাড়া আমার সামনে আর কোনো রাস্তা নেই। এরপর ক্যাপ্টেন ইথানকে একটি মানচিত্র দেখায় আর বলে, একটি রাশিয়ান সাবমেরিন এখন সেন্ট ম্যাথিউসে অবস্থান করছে। আমাদের সন্দেহ তোমার টিম এখন রাশিয়ানদের হাতে পড়েছে। এরপর আমরা একটি হাই ভোল্টেজ অবস্থায় চলে যাই, যেখানে ডোনাল্ড রাশিয়ান সেনার মুখোমুখি। তাদের নেতা চায় এক গুরুত্বপূর্ণ কোঅর্ডিনেট, যা নাকি তাদের সিনিয়রদের নির্দেশে সংগ্রহ করতে হবে। ডোনাল্ড তখন পরিস্থিতি ব্যাখ্যা করতে শুরু করে। সে বলে, আমি আগেই আপনার রাশিয়ান বন্ধুদের বলে দিয়েছি যে ডাটা আপনারা খুঁজছেন সেটা আমার কাছে নেই। আমি অনেক আগে এজেন্সিকে বলেছিলাম আমার সিস্টেম আপডেট করতে হবে, কিন্তু তারা সেটা কানে তোলেনি। এরপর হঠাৎ 2012 সালের শীতে একটা টিম আসে, কোনো কিছু না জানিয়ে এই পুরো সিস্টেম রিপেয়ার করে দিয়ে চলে যায়। তারাই সম্ভবত সেই ডাটা নিয়ে গেছে যেটা আপনারা এখন খুঁজছেন। রাশিয়ান সোলজার খুব ঠান্ডা গলায় বলে, আমার কোঅর্ডিনেট দরকার। এই কোঅর্ডিনেট আমার সিনিয়র চেয়েছে। আমরা ঠিক সেই লোকেশনটাই খুঁজছি। যদি আপনারা তা আমাদের দেন তাহলে কোনো ক্ষতিই করব না, চলে যাবেও। কিন্তু মনে রাখবেন, 1 ঘন্টার মধ্যেই আমি সেই কোঅর্ডিনেটের ড্রয়িং চাই। এই মুহূর্তে এগিয়ে আসে গ্রেস। শান্ত এবং কঠিন গলায় বলে, আমি বুঝি কোঅর্ডিনেট আপনাদের প্রয়োজন, কিন্তু আমাদেরও ঠিক সেই কোঅর্ডিনেট দরকার। আর আমাদের শুধু দরকার নিজেদেরটা বাঁচানোর জন্য নয়, এটা পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য। আপনি যদি আমাদের বিশ্বাস করেন তাহলে অবশ্যই মনে রাখবেন, আমরা যদি এই কোঅর্ডিনেট না পাই তাহলে পৃথিবীকে আর কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু রাশিয়ানদের গলায় কোনো সহানুভূতি নেই। সে শর্টলি উত্তর দেয় না, আমি বিশ্বাস করি না, এই ঘন্টার মধ্যেই আমরা সেটা চাই। এ কথা বলে সে চলে যায় এবং তাদেরকে প্রেসারে রাখে। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায় যে রাশিয়ানদের কাছেও সেম আরেক জোড়া চাবি রয়েছে। যদি ওরা লোকেশন পায় তবে তারাও ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারে। এদিকে ডোনাল্ড জানায়, পুরনো তথ্যগুলো ব্যাকআপ করা আছে ফ্লপিতে, কিন্তু আমার কাছে ওগুলো পড়ার কোনো ডিভাইস নেই। বেনজি বাধ্য হয়ে রেকর্ডার চালু শুরু করে। আর সেই সময় ডোনাল্ড বলে তার মনে আছে সেই সেভাস সাবমেরিন বিস্ফোরণের স্থান। সে সাবমেরিন সেভাসের এক্স্যাক্ট পয়েন্ট লোকেশন জানে। সে দ্রুত একটি কাগজে লোকেশনটি লিখে নিজের ঘড়িতে লুকিয়ে তার স্ত্রীর হাতে তুলে দেয় আর বলে, কুকুরদের খাবার দাও। এই অজুহাতে গ্রেসের সঙ্গে বাইরে পাঠায়। ইথান সমুদ্রের অতল চাপ সামলানোর জন্য সাবমেরিনের কঠোর অনুশীলন শুরু করে। ঠিক সেই সময় সাবমেরিনের একজন সদস্য হঠাৎ ইথানের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে মারতে শুরু করে। আসলে সে এন্টিটির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গিয়েছে। ভাগ্য ভালো, দলের আরেক সদস্য ঠিক সময় ইথানকে বাঁচিয়ে দেয়। এদিকে ইথানের টিম রাশিয়ান সৈন্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চারিদিকে প্রচুর গোলাগুলি চলতে থাকে, আগুন ধরে যায়, তবু তারা থামে না। ডোনাল্ড নিজের জীবনের তোয়াক্কা না করে সে সেই সাবমেরিনের লোকেশন পাঠিয়ে দেয় ইথানকে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সেই তথ্য গ্রহণ করে। ইথান মানচিত্রটি দেখে আর তার চোখ চকচক করে ওঠে। সময় খুবই কম। সাবমেরিন পৌঁছে যায় সেই নির্দিষ্ট স্থানে যেখান থেকে তাকে রাশিয়ান সাবমেরিনকে ফাঁকি দিয়ে বেরিয়ে আসতে হবে। ইথান তখন ক্যাপ্টেনকে বলে, পিছনে ফিরে যাও, তোমাকে অনুসরণ করবে রাশিয়ান সাবমেরিন, আর আমি তখনই বেরিয়ে আসব। প্ল্যান অনুযায়ী সাবমেরিন ঘুরতেই ইথান দ্রুত প্রেসার স্যুট পরে বাইরে বেরিয়ে আসে। স্যুটের ভিতরে ছিল একটি ট্র্যাকার, যাতে দলের সবাই তার অবস্থান জানতে পারে। অতল সমুদ্রের অন্ধকারে ইথান একাই যেতে থাকে রাশিয়ান সাবমেরিনের দিকে। অনেক নিচে নামার পর সে খুঁজে পায় সেই সাবমেরিন। সাবমেরিনের ডিকম্প্রেশন চেম্বারে ঢুকে পড়ে। চেম্বার থেকে পানি বের করা মাত্রই সাবমেরিনের ভারসাম্য ভেঙে পড়ে এবং সেটা পিছলে যেতে শুরু করে সাগরের আরো গভীরে। ইথান পৌঁছে যায় সাবমেরিনের ভিতরের সিজার রুমে। সেখান থেকে সে পায় সেই বক্সটি যাতে আছে এন্টিটির সোর্স কোড। কিন্তু সময় তখন তার বিরুদ্ধে। সাবমেরিনটা দ্রুত আরো গভীরে ঢুকে যাচ্ছে। ভেতরে পানি ঢুকে পড়ছে। বেরোনের সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে। একমাত্র সরু অক্সিজেন টানেল দিয়ে বেরোনো সম্ভব। তাই সে নিজের স্যুট খুলে ফেলে, অক্সিজেন টানেল দিয়ে বেরিয়ে আসে। তবে ততক্ষণে তার শরীর হাইপোথার্মিয়ায় জমে যায়। সে অজ্ঞান হয়ে পড়ে। ঠিক সেই সময় গ্রেস এসে তাকে টেনে তুলে ডিকম্প্রেশন চেম্বারে রাখে। সে সিআরপি শুরু করে। শ্বাস বন্ধ, সময় থেমে যায়। তারপর হঠাৎ ইথান আবার শ্বাস নিতে শুরু করে। এরপর ইথান তার দল নিয়ে দক্ষিণ আফ্রিকায় নির্মিত বাংকারের দিকে রওনা করে। প্লেনে ইথানের সাথে ডোনাল্ডর দেখা হয়। ইথান ডোনাল্ডকে
ডোনালোকে দেখেই চিনে ফেলে। তখন ইথান ডোনালোর কাছে ক্ষমা চায়, কারণ ইথান ব্ল্যাক ভোল্টে ঢুকে স্পাইদের তথ্য চুরির কারণেই শাস্তির স্বরূপ ডোনালোকে বদলি করে এখানেই পাঠানো হয়। ডোনালো বলে, আমি এখানেই খুশি আছি, আর এখানেই আমি আমার শ্রেষ্ঠ লাইফ পার্টনার খুঁজে পেয়েছি, আমি হ্যাপি, তোমার উপর আমার কোনো রাগ নেই। বেনজি বোঝায় বক্সের ভিতর আছে এনটিটির অরিজিনাল সোর্স কোড, লুথারের তৈরি অ্যালগোরিদম পয়জন পিল। যখন সেটা পরকপের সাথে যুক্ত হবে তখন এক প্রকারের ডিজিটাল টনিকের সৃষ্টি হবে। এটা সাইবার স্পেসের আপডেট হতেই এই টক্সিন এন্টিটিকে নষ্ট করার চেষ্টা করবে। তখন এন্টিটি দুর্বল হয়ে যাবে। এন্টিটি অনুভব করবে যে এটি বাংকারের ডেটা সেন্টারে যাচ্ছে, কিন্তু আসলে এটি একটি 5D অপটিক্যাল ডেটা ডিভাইসে আসবে, যার ক্যাপাসিটি 360 টেরাবাইট, যেটা লুথার বানিয়েছিল। এই 5D অপটিক্যাল ড্রাইভে রিসিভারের আলো সবুজ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এই ড্রাইভটি সরিয়ে ফেলতে হবে। ইথান বলে, এনটিটিকে বাংকারে নিয়ে যাওয়া এবং গ্যাব্রিয়েলকে পরকভা দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। গ্যাব্রিয়েল নিজেই লোভে পড়ে এনটিটির নিয়ন্ত্রণের জন্য পয়জন পিলটি পরকভার সাথে কানেক্ট করবে, যেটা আমরা চাই। লক্ষ লক্ষ মানুষের জীবন ঝুঁকির মুখে থাকায় গ্রেস ভয় পেয়ে যায়। এজন্য ইথান সময় মতো অপটিক্যাল ডিভাইসটি সরিয়ে ফেলার দায়িত্ব গ্রেসকে দেয়। প্লেন থেকে নামার পর সবাই বাংকারের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি থেকে নেমে সবাই আস্তে আস্তে অস্ত্র নিয়ে সামনের দিকে যেতে থাকে। প্রেসিডেন্টের সাথে সকল বাহিনীর প্রধানকে দেখানো হয় রাশিয়ার নিউক্লিয়ার মিসাইল সিস্টেমে এনটিটি নিয়ন্ত্রণ করে নিয়েছে। এখন শুধু বাকি আছে আমেরিকার নিউক্লিয়ার সিস্টেম। আমেরিকার নিউক্লিয়ার মিসাইলও যে কোনো মুহূর্তে এনটিটি দখল করে নিতে পারে। যদি আমাদের ডিফেন্স সিস্টেম এনটিটি কন্ট্রোল করে নেয় তাহলে তাকে আর থামানো যাবে না। এদিকে এক অফিসার প্রেসিডেন্টকে বোঝায়, ইথান রাশিয়ার কাছে হয়তো ধরা পড়েছে, না হয় মারা গেছে। আমাদের হাতে আর সময় নেই। এনটিটিকে থামাতে হলে এখন আমেরিকাকে 7 দেশের নিউক্লিয়ার ডিফেন্স সিস্টেম আক্রমণ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর এই হামলা করলে কোটি কোটি মানুষের প্রাণ যাবে। এর ফলে ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে। 10 কোটি লোককে মরতে হবে যাতে 700 কোটি লোক বেঁচে থাকবে। এটাই একমাত্র রাস্তা বলে মনে করছিল সবাই। ইথান হান সবাইকে নিয়ে তখন ধ্বংসপ্রায় রাস্তা দিয়ে সামনের দিকে এগুতে থাকে। এরপরে তারা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একদল সার্ভার রুমের দিকে যায়, আর বাকিরা বাংকারের দিকে যায়। ইথান দেখে গ্যাব্রিয়েল সার্ভার রুমের সামনে একটি পারমাণবিক বোমা পুঁতে রেখেছে। গ্যাব্রিয়েল বলে, তুমি যদি ঝামেলা করো তাহলে আমি এই বোমাটি ফাটিয়ে দিব, কোনোভাবেই তোমরা বাঁচতে পারবে না, আর আমি পালিয়ে যাব প্লেনে করে। যদি ভালো চাও তাহলে বক্স সহ ওটা আমাকে দিয়ে দাও। পয়জন পিল যেহেতু আমার কাছে আছে, এটা ছাড়া সোর্স কোডের বক্স তোমার জন্য কোনো কাজে আসবে না, তাই যদি ভালো চাও তাহলে ওটা আমাকে দিয়ে দাও। ইথান গ্যাব্রিয়েলকে পরকভা দেওয়ার মুহূর্তে এজেন্ট জ্যাসপার গ্যাব্রিয়েলকে বন্দুকের মুখে নিয়ে নেয়। এই অবস্থার সুযোগ নিয়ে গ্যাব্রিয়েলের লোকেরা বোমার টাইমার চালু করে দেয়। সিআই ডিরেক্টর এসে ইথানকে বলে, সোর্স কোড নিয়ে তুমি আসলে কি পরিকল্পনা করেছো? ইথান তখন তার বসকে বলে পরকভাটি গ্যাব্রিয়েলকে দিয়ে দিতে, যেন গ্যাব্রিয়েল এটা নিয়ে দ্রুত চলে যেতে পারে। কিন্তু ইথানের বস ডিরেক্টর ইউজিন কিছুই শুনতে চায় না। সে বারবার ইথানকে তার প্ল্যানের কথা জিজ্ঞেস করে। গ্যাব্রিয়েল তার লোকদের গুলি চালানোর নির্দেশ দেয়। টানেলের ভিতর তখন গোলাগুলি শুরু হয়ে যায় 2 পক্ষের মধ্যে। এই সুযোগে গ্যাব্রিয়েল গাড়ি নিয়ে পালাতে চেষ্টা করে। বেনজি তখন ইথানকে বলে, আমরা সার্ভার রুমের দিকে যাচ্ছি, পয়জন পিল গ্যাব্রিয়েলের সাথে আছে, ওকে থামাও। ইথান তখন একটি গাড়িতে উঠে গ্যাব্রিয়েলকে ধাওয়া করে, ওকে ধরার জন্য চেষ্টা করে। এদিকে বেনজির গায়ে গুলি লেগে যায়। ইথানের বসও একটা গাড়ি নিয়ে পালিয়ে যায়। ইথান গাড়ি চালিয়ে গ্যাব্রিয়েলকে ধরার চেষ্টা করে, কিন্তু মাঝপথে অন্য গুন্ডাদের সাথে ইথানের গাড়ির ধাক্কাধাক্কিতে ইথানের গাড়িটি উল্টে যায়। ইথান তখন দৌড়ে গ্যাব্রিয়েলকে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরতে পারে না। ততক্ষণে গ্যাব্রিয়েলের প্লেন আকাশে উড়ে গেছে। পরক্ষণে ইথান দেখতে পায় আরেকজন কো পাইলট প্লেন নিয়ে আকাশে ওঠার চেষ্টা করছে। তখনই সে প্লেনে উঠে পড়ে, কিন্তু পুরোপুরি উঠতে না পারার জন্য সে ঝুলতে থাকে। অন্যদিকে বাংকারের ভেতরে বেনজির গুলি লাগায় সে অনেক অসুস্থ বোধ করে। ডোনালো তখন নির্দেশ দেয়, গ্রেস, প্যারিস, তোমরা বেনজিকে নিয়ে সার্ভারের রুমের দিকে যাও। কিন্তু ডিগ্যাস নিরাপদে সার্ভার রুমে যেতে চায় না। সে ডোনালো তার স্ত্রীকে নিউক্লিয়ার বোমা ডিফিউজ বান্টের সাহায্যের জন্য রয়ে যায়। ডোনালো তার স্ত্রী এবং ডিগ্যাস বোমার পারমাণবিক প্রতিক্রিয়া থামানোর চেষ্টা করতে থাকে। আবার ইথানকে দেখানো হয় সে উড়ন্ত প্লেনের চাকার উপর বসে আছে। সে চেষ্টা করছে পাইলটকে মেরে প্লেনের সিটে বসার জন্য। পাইলট হঠাৎ ইথানকে দেখে হতভম্ব হয়ে পড়ে। এই সুযোগেই ইথান ঘুষি দিয়ে পাইলটকে অজ্ঞান করে দেয়, আর সাথে সাথে বিমানটি কন্ট্রোলে নিয়ে নেয়। তখন ইথান প্লেন কন্ট্রোল করার
চেষ্টা করে। এ অবস্থায় গ্যাব্রিয়েল ইথানকে দেখে ফেলে। এদিকে ডোনাল্ডও বোমা ডিফিউজের জন্য নিউক্লিয়ার স্ট্রেপ খুলতে থাকে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই। এদিকে বেনজিকে নিয়ে গ্রেস সার্ভার রুমে ঢুকে পড়ে। তারা মূল কন্ট্রোলিং সিস্টেমের দিকে যেতে থাকে। বেনজির অবস্থা আরো খারাপ হতে থাকে, সে শ্বাস নিতে পারছিল না। বেনজি বলে, আমার লাংস দুর্বল হয়ে যাচ্ছে, একটু পরে আমি মারা যাব। এখানে বেনজি ছাড়া আর কারোরই মেডিকেলের এক্সপেরিয়েন্স নেই। তখন বেনজি গ্রেসকে সার্ভার হ্যাক করতে বলে আর প্যারিসকে বলে, তুমি একটা ছুরি নিয়ে আমার বুকে একটা ছিদ্র করো। এখানে আবার ইথানকে দেখানো হয়। ইথান পাইলটের বেল্ট খুলে দেয়, ফলে পাইলট প্লেন থেকে পড়ে যায়। ইথান অনেক কষ্টে সামনের সিটে বসে। অন্যদিকে বেনজি গ্রেসকে আর প্যারিসকে ডিরেকশন দিতে থাকে। গ্রেসকে বলতে থাকে কিভাবে সার্ভারের কন্ট্রোল নিতে হবে, প্যারিসকে বলে কিভাবে তার বুকের হাড়ের মাঝখানে ছুরি দিয়ে ছিদ্র করতে হবে, পাইপ ভরতে হবে। পাইপটা বুকে দেওয়ার পর বেনজি আবার নিঃশ্বাস নিতে পারে। ডোনাল্ডও বম ফিউজের কাজ খুব মনোযোগ দিয়ে করতে থাকে। এদিকে ইথানের প্লেনের সামনের কোনো সিটে কন্ট্রোলিং সিস্টেম নেই, কন্ট্রোলিং সিস্টেম ছিল পিছনের সিটে। তাই ইথান আবার অনেক রিস্ক নিয়ে প্লেনের পিছনের সিটে যেয়ে বসে। প্লেনের কন্ট্রোলিং নেই। তখনই গ্যাব্রিয়েল তার প্লেন দিয়ে ইথানের প্লেনের পেছনে আঘাত করে, ফলে পেছনের কিছু অংশ ভেঙে পড়ে। ইথানের প্লেন আবারও কন্ট্রোলিং হারায়। গ্যাব্রিয়েল ইথানের প্লেনকে পেছন থেকে তাড়া করতে থাকে। ডোনাল্ডো তখন বোম ফাটানোর সময় 10 সেকেন্ড পিছিয়ে দেওয়ার উপায় বের করে ফেলে, কিন্তু গুহার দরজা অনেক দূরে, 10 সেকেন্ডে যাওয়া সম্ভব না। এটা নিয়ে তারা আবারও টেনশনে পড়ে। বেনজি বুঝতে পারছিল যে সে দ্রুত জ্ঞান হারাবে। তাই বেনজি গ্রেসকে তখন প্যানেল খুলে কিভাবে সার্ভারিং এর কন্ট্রোল নিতে হবে সেটা একের পর এক বুঝাতে থাকে। বলতে বলতে সে আবার ব্যথায় ঘুমিয়ে পড়ে। গ্রেস জোরে চিৎকার করে উঠলে বেনজি আবার বলতে শুরু করে। ওদিকে আমেরিকার ডিফেন্স সিস্টেমের ভিতর প্রেসিডেন্ট এরিকা ও অন্যান্য বাহিনীর প্রধানদের দেখানো হয় তারা এখনই নিউক্লিয়ার বোম ছাড়ার জন্য প্রস্তুতি নিয়েছে। যে এলাকায় নিউক্লিয়ার বোম ফাটবে সেখানে আবার প্রেসিডেন্ট ম্যাডামের ছেলেও আছে। এদিকে কখনো গ্যাব্রিয়েল ইথানের প্লেন ধাওয়া করছে, আবার কখনো ইথান গ্যাব্রিয়েলের প্লেন ধাওয়া করছে। প্লেন মেঘের ভিতরে আসলে গ্যাব্রিয়েল ইথানের প্লেন হারিয়ে ফেলে। প্লেন মেঘের ভিতরে আসলে গ্যাব্রিয়েল ইথানের প্লেনকে খুঁজে পায় না। তারপরও গ্যাব্রিয়েল আবার ইথানের প্লেনকে আঘাত করে। ইথান তার প্লেনকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে যাচ্ছিল। ডোনাল্ড বোমের নিউক্লিয়ার রিঅ্যাকশন থামানোর উপায় খুঁজে বের করে ফেলে, কিন্তু তারপরও ছোট একটা ব্লাস্ট হবে। গ্রেস দ্রুত তার কাজ শেষ করতে থাকে। আবার প্রেসিডেন্ট ম্যাডামকে দেখানো হয় নিউক্লিয়ার বোমা লঞ্চের জন্য প্রস্তুত। এখন প্রেসিডেন্ট এরিকা সুইচ টিপে নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করবে। শেষ মুহূর্তে প্রেসিডেন্ট সুইচে চাপ দেয় না, সে তার ডিসিশন চেঞ্জ করে। তখন প্রায় সবাই প্রেসিডেন্টের বিপক্ষে চলে যায়, কিন্তু সে দৃঢ় থাকে। প্রেসিডেন্টের টিমের সিকিউরিটিতেই ছিল এনটিটির লোক। সে তখন প্রেসিডেন্টকে গুলি করতে যায়। তখন ওই বিশ্বাসঘাতক সিকিউরিটি গার্ডকে এক জেনারেল পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলে। ওই জেনারেলেরও গুলি লাগে, সেও তৎক্ষণাৎ মারা যায়। এই অবস্থায় অ্যালার্ম বেজে ওঠে। আমেরিকার সকল নিউক্লিয়ার মিসাইল এনটিটির নিয়ন্ত্রণে চলে আসে। পৃথিবীর সব দেশে নিউক্লিয়ার মিসাইল সিস্টেম এখন এনটিটির নিয়ন্ত্রণে। সে চাইলে এখন পুরো বিশ্ব ধ্বংস করে দিতে পারে। বেনজি তখন গ্রেসকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে এনটিটি ততক্ষণ পর্যন্ত মিসাইল লঞ্চ করবে না যতক্ষণ না পর্যন্ত এনটিটি একটা লুকানোর জায়গা না পায়। গ্রেস এনটিটিকে ধরতে প্রায় রেডি করে ফেলেছে। তখনই এনটিটি লুকানোর জন্যই সার্ভারে ঢুকবে। তখনই ওরা এনটিটিকে ফাঁদের ভিতরে আটকে ফেলবে। ডোনাল্ড বোম থেকে রাসায়নিক ডেটোনিয়াম প্রায় বের করে ফেলেছে, কিন্তু ফিউজ কাটাই বাকি আছে। সময় বাকি আছে আর মতো 4 মিনিট। গ্রেস পুরোপুরি রেডি এনটিটিকে 5D অপটিক্যাল ড্রাইভে আটকে ফেলার জন্য। ইথেন কাজ শেষ করলেই গ্রিন লাইট জ্বলতেই সে ওই অপটিক্যাল ড্রাইভ খুলে নিবে আর এনটিটি ধরা পড়বে। এদিকে গ্যাব্রিয়েল যখন চারপাশে তাকিয়ে ইথানের প্লেনকে খুঁজছে, তখন ইথানের প্লেন ঠিক গ্যাব্রিয়েলের প্লেনের নিচে। ইথান গ্যাব্রিয়েলের প্লেনে ওঠার চেষ্টা করে। অনেক চেষ্টার পর সে একসময় গ্যাব্রিয়েলের প্লেনে ঝুলে পড়ে। ইথান গ্যাব্রিয়েলের সামনে আসলে গ্যাব্রিয়েল চমকে ওঠে আর ইথানকে প্লেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরও গ্যাব্রিয়েল ইথানকে প্লেন থেকে ফেলতে পারে না। ইথান প্লেনের ডানার কন্ট্রোলিং নিয়ে পা দিয়ে আটকে রাখে আর এই সুযোগে ইথান গ্যাব্রিয়েলের কাছে চলে আসে। এক পর্যায়ে প্লেন বন্ধ হয়ে যায়। গ্যাব্রিয়েল ইথানকে চাকু মারার চেষ্টা করে, কিন্তু ইথান গ্যাব্রিয়েলের হাত ভেঙে দেয় আর ওর গলা থেকে পয়জন পিল নিয়ে নেয়। তারপর সে সিট বেল্ট খুলে দেয়। প্লেন তখন আকাশে উল্টো অবস্থায় উঠছে আর দুজনে প্লেন ধরে ঝুলতে থাকে। গ্যাব্রিয়েল প্যারাসুট দিয়ে নামার জন্য হাত ছেড়ে দেয়, কিন্তু প্লেনের সাথে মাথায় বাড়ি লেগে তখনইও মারা যায়। ইথান তখন প্লেনে বসে প্লেন আবার চালু করার চেষ্টা করে, কিন্তু প্লেনে আগুন ধরে যায়। তখন ইথান প্যারাসুট পরে নেয়। এদিকে আর আছে মাত্র 29 সেকেন্ড। একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ডোনাল্ড বলে, যখন সময় 10 সেকেন্ডে থাকবে তখনই আমি 3, 2, 1 বলবো। তখনই আমরা ওই দরজার দিকে দৌড় দিব, যেন বোমা ফাটলে আমরা বাঁচতে পারি। গ্রেস 5D অপটিক্যাল ড্রাইভ ধরে বসে আছে। যখনই গ্রিন লাইট জ্বলবে তখনই সে অপটিক্যাল ড্রাইভ খুলে ফেলবে
করে। এদিকে প্লেনের কন্ট্রোলে পুরোপুরি নষ্ট এবং আগুন ধরে গেছে, তাই ইথান প্যারাশুট নিয়ে ড্রাইভ দেয়। প্যারাশুট খুলেই মাঝ আকাশে ইথান সোর্স কোডের সাথে পয়জন পিল কানেক্ট করার চেষ্টা করে। তখন ইথানের প্যারাশুটেও আগুন ধরে যায়। ইথান আগুন লাগায় প্যারাশুট খুলে ফেলে এবং দ্রুত নিচের দিকে পড়তে থাকে। আর মাত্র 31 সেকেন্ড বাকি আছে। সবাই যে যার জায়গায় রেডি। আকাশে ইথান সোর্স কোডের সাথে পয়জন পিল কানেক্ট করার চেষ্টা তখনও করে যাচ্ছে। আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। ইথান তখনই সোর্স কোডের সাথে পয়জন পিল কানেক্ট করে ফেলে, আর সাথে সাথে গ্রেস গ্রিন লাইট দেখতে পায়। মুহূর্তেই সেই অপটিক্যাল ড্রাইভটা খুলে ফেলে আর এনটিটি চিরতরে আটকা পড়ে। এনটিটি আটকে পড়াতেই তখনই পুরো পৃথিবী জুড়ে নেমে আসে ব্যাকআউট। আমরা গ্রেসের হাতে দেখতে পাই 5D অপটিক্যাল ড্রাইভ এনটিটি এর হলুদ আলোর আভা দেখা যাচ্ছে। ওদের মিশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যায়। সবার মুখে হাসি। আস্তে আস্তে আবার পুরো পৃথিবীতে আলো ফিরে আসে। সবাই জানতে পারে ইথান সাকসেসফুল। প্রেসিডেন্ট এরিকার ফোন বেজে ওঠে। সে দৌড়ে ফোন ধরে। উপাস থেকে জানানো হয় সবকিছু আমাদের কন্ট্রোলে, এনটিটি আর নেই। তখন প্যারাশুটের পাশেই ইথানকে দেখা যায়। খোলা মাঠে পয়জন পিলের রেকর্ড করা লুথারের কণ্ঠ ভেসে আসে। এখানেই রেকর্ড করার ছিল মৃত্যুর আগের শেষ বক্তব্য। লুথার বলে, তুমি পারবে, কারণ তুমি তৈরি হয়েছ এই মিশনের জন্য। পৃথিবীকে তোমার প্রয়োজন। বার্তাটি শেষ হতেই ডিভাইসটি সোর্স কোড সহ ধ্বংস হয়ে যায়। ইথান পুড়ে যাওয়া ডিভাইস এবং সোর্স কোড তুলে দেয় ইউজিনের হাতে। সবাই এরপর একত্রিত হয় লন্ডনে শেষবারের মতো। তারপর তারা পরস্পরের দিকে তাকিয়ে আলাদা পথে রওনা হয়ে যায়। সবার চোখে মুখে শান্তির আভাস। শেষ পর্যন্ত তারা পৃথিবীকে রক্ষা করতে পেরেছে সেই ভয়ঙ্কর এন্টিটির হাত থেকে। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।